কেউ আসেনি? ঠিক আছে, চলুন রেকর্ডিং অন, আমরা শুরু করি, তারপর সবাই আসবে। আগের দিনে আমাদের প্রাথমিক কথা আলোচনা হয়েছে। আজকে আমরা 12টা ভাবের বিষয়ে আলোচনা করব। আমি একটা কথা প্রথম বলিনি আপনাদেরকে। জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করতে গেলে বা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে জানতে গেলে আমাদেরকে জ্যোতিষশাস্ত্রের যে জ্যোতিষের যেগুলো টুলস, যার যার দ্বারা যে বিষয়গুলো নিয়ে আমরা জ্যোতিষশাস্ত্রটা জানবো, আমাদের কিন্তু সেই বিষয়গুলোর স্পষ্ট ধারণা করে নিতে হবে। জ্যোতিষ শিখতে গেলে আমাদেরকে রাশি, ভাব, গ্রহ, নক্ষত্র এই বিষয়গুলোর অবশ্যই ধারণা রাখতে হবে। কারণ এগুলো যেমন আমাদের ভাষা শিখতে গেলে, যদি আপনি আমরা যখন ছোটবেলায় প্রথম ভাষা শিখেছি, তো প্রথম আমাদের কিন্তু অওয়া, আচ্ছা আমি বাংলা চাল, আমরা যদি ইংরেজি যখন শেখা শুরু করি, প্রথমে আমাদের এবিসিডি শেখানো হয়েছে, এটা এ, এটা বি, তারপরে এবিসিডি শেখার পর সেখান থেকে শব্দ তৈরি করা, তারপরে শব্দগুলো হওয়ার পর আস্তে আস্তে আমরা গ্রামাটিক্যাল জিনিস, অ্যান্ড, ব্যাড, ইন, টেন্স, গ্রামাটিক্যাল বিষয় শিখেছি, সেখান থেকে একটা বাক্য বানানো শিখেছি। এবার আস্তে আস্তে সেটাকে বাড়িয়ে আমরা একটা সামারি লিখতে, প্যারাগ্রাফ লিখতে বা কোনো কিছু লিখতে শিখেছি, মনের ভাব ব্যক্ত করতে শিখেছি। একদিনে কিন্তু হয়নি, স্টেপ বাই স্টেপ। তাহলে প্রথমে আমাদের যে জিনিসগুলো শিখতে হয়েছিল, আমাদের অবশ্যই এবিসিডি অ্যালফাবেট শিখতে হয়েছিল। তেমনি অ্যাস্ট্রোলজি শিখতে গেলে, যদি আমি ধরে নিচ্ছি আপনি নবিশ, আপনারা যারা আছেন আমি ধরে নিলাম আপনারা নবিশ এবং আপনারা অ্যাস্ট্রোলজির কিছুই জানেন না, ধরে নিচ্ছেন, অবশ্য আপনারা জানেন। তো আমাদের প্রথমে যেটা শিখতে হবে, জ্যোতিষের টুলসগুলো, ভাব, 12টা ভাব, 12টা রাশি এবং 27টা নক্ষত্র, 9টা গ্রহ। এই বিষয়ে একটা কথা বলি আপনাদেরকে। আমাদের প্রাচীন ঋষিরা, যারা জ্যোতিষশাস্ত্রের আবিষ্কর্তা, দোজ হু আর দ্য ক্রিয়েটার, যারা তৈরি করেছিল, সৃষ্টি করেছিল এই শাস্ত্রটাকে, তারা সেই সময়কার প্রেক্ষাপটে, আমি ধরে নিচ্ছি 10,000 বছর বা 20,000 বছর কি কত বছর আমি ধরে নিচ্ছি, মিনিমাম আমি ধরে নিচ্ছি, তো সেই সময় প্রেক্ষাপটে আমাদের আর্যাবর্তের যে আমাদের বিভিন্ন মাইথোলজি থেকে আমরা জানতে পারি, সত্যযুগে দেবাসুরের সংগ্রাম হতো। সৃষ্টিটা পুরোটা সত্যযুগে হয়েছিল এবং দেবাসুরের সংগ্রাম হতো, মানে দেব এবং অসুরদের মধ্যে ঝামেলা ছিল। দেবতারা ছিল হচ্ছে যারা সৎ, যারা সাত্বিক, যারা জীবনীয়, যারা বর্ধনশীল, আর আসুরিক মানে হচ্ছে যারা আসাত্বিক নয়, জীবন বিরুদ্ধ, যারা ধ্বংসের কাণ্ডারি বা এরকম এরকম যা কিছু বলতে পারি। ব্যাপারটা হলো যে, সোজা কথা, দেবতারা হচ্ছে যারা হচ্ছে সবকিছু ঠিকঠাক ব্যাপার তৈরি করতো, আর রাক্ষস তারা হচ্ছে সব ঠিকগুলোকে ভেঙে ভুলভাল তৈরি করতো, ভুল করতো। তা এটা তো বাস্তব কথা যে বাঁচতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে বাঁচার যে ধর্ম, বাঁচার ধর্ম পালন করতে হয়। আর বাঁচার ধর্ম পালন করতে গেলে সেই তার প্রকৃত জ্ঞান হওয়া দরকার। নলেজ ইজ দ্য পাওয়ার। প্রাচীনকালে যে শিক্ষা, সেই শিক্ষার মূল মানদণ্ড ছিল বেদ। আর বেদ কথার অর্থ হলো জ্ঞান, নলেজ। এখন বিষয়টা হলো, প্রাচীন ঋষিরা এবং দেবতারা, তারা যখনই কোনো নতুন কিছু উদ্ভাবন করত, নতুন কোনো আবিষ্কার করত, যা কিনা সৃষ্টির বা স্রষ্টার যে সৃষ্টি, সেই সৃষ্টিটাকে টিকিয়ে রাখার জন্য, সৃষ্টিটাকে ভালো রাখার জন্য যা কিছু নতুন উদ্ভাবন করতো বা যা কিছু তারা সিদ্ধান্তে পৌঁছাতো, সেটা তারা চাইতো যে সেই সিদ্ধান্ত বা সেই উদ্ভাবন বা সেই নলেজটা যেন রাক্ষসদের বা অসুরের হাতে বা গলদ হাতে না যায়, ভুল হাতে না চলে যায়। তার জন্য তারা যা কিছু নলেজ, যা কিছু সবটাকে কি করতো, কোডিং করতো। কোডিং আমাদের প্রাচীন আর্যাবর্তের ঋষিরা যা কিছু আবিষ্কার করেছিলেন, সবটা কিন্তু তারা কোডিং করে দিয়েছিলেন। আমরা কিন্তু নতুন কিছু আবিষ্কার করতে বসিনি। আমরা যারা জ্যোতিষ শিখতে এসেছি, আমরা ওই কোডিং করা যে বিষয়টা আছে, সেটাকে আমরা আস্তে আস্তে ডিকোড করব। দেখেন, আমরা খনি আমরা আর বানাবো না, খনি আছে, আমরা খালি খুঁড়বো আর তুলবো। আমাদের পূর্বপুরুষরা সব জমিয়ে রেখেছে।
সোনার খনিতে পূর্বপুরুষরা সব জমিয়ে দিয়েছে, আমাদেরই পূর্বপুরুষ, তারা তাদের আমরা উত্তরসূত্র। তো যাই হোক, তারা সব জমিয়ে রেখে গেছেন, আমরা খুঁড়বো আর তারা প্রভোগ করবো। তো এই যে নলেজ বা জ্ঞান তারা যেটা কোডিং করেছিল আমাদের কাছে ডিকোড করে। তারা কেন কোডিং করেছিল? তারা চাইতো না যে এই জ্ঞানটা অসুর বা রাক্ষসদের হাতে না যায়। আচ্ছা, কোডিং করতে গেলে কোডিং করতে গেলে যেটা চাইতো, কোডিং কারা করতো? যারা সাধক, যারা সাধনা করত, যারা সৎ বুদ্ধি সম্পন্ন, ধী শক্তি সম্পন্ন এবং স্থির বুদ্ধি সম্পন্ন। এবং সেটাকে ডিকোড করতে গেলেও কিন্তু স্থির বুদ্ধির হতে হবে, ধৈর্যশীল হতে হবে, সাধক হতে হবে এবং ধী শক্তি সম্পন্ন হতে হবে, তবে ডিকোড করা যায়। প্রাচীন যে শাস্ত্র যা কোডিং করা আছে ঋষিদের দ্বারা, তাকে ডিকোড করতে গেলে কিন্তু ওই একই গুণে ডিকোড করা যাবে। অসুররা কোনো কালেই ধীর স্থির ছিল না, তারা সবসময় হই হই মারামারি লাঠালাঠি, তাদের স্থির চিন্তা করার সময় ছিল না, তাই তারা কখনো ডিকোড করতে পারেনি। এটাই ছিল এটা ছিল লজিক, যে এটাকে ধীর স্থির ভাবে শান্তিতে কোডিং করে দাও, যাতে অসুররা তারা ধীর স্থির হতেও পারবে না, ডিকোড করতে পারবে না। তাহলে যে যে গুণ বলে, যে যে গুণ বলে প্রাচীন ঋষিরা এটাকে কোডিং করেছিল, আমাদেরকে কিন্তু ডিকোড করতে গেলে সেই সেই গুণের আধার হতে হবে। যারা অ্যাস্ট্রোলজিতে এসেছেন, এবং আপনারা জানেন এটা একটা আধ্যাত্মিক বিদ্যা, এটা একটা যাকে বলে স্পিরিচুয়াল, অকাল্ট সায়েন্স মানে স্পিরিচুয়ালের কানেকশন থাকবে, ডেফিনেটলি আমাদেরকে কিন্তু সেই রকমই জীবনযাপন করতে হবে। মানে মানে যাকে বলে দৈবিক প্রভাব থাকবে তার মধ্যে, বিধিবিধান মাফিক জীবন। সহজ কথা হলো নিয়ম মেনে চলা। প্রাকৃতিক নিয়মে আমাদের চলতে হবে, অপ্রাকৃতিক বা অন্য নিয়মে গেলে আমরা জ্যোতিষ অধ্যয়ন করতে পারবো না। শিখে পড়ে নেওয়া যাবে, কিন্তু তার অ্যাপ্লিকেশন করা মুশকিল। এবারে কোডিং যে বিষয়গুলো ছিল, তারা কিভাবে কোডিং করেছিলেন? তারা সমস্ত কিছুকে, পুরো সাবজেক্টটাকে তারা কিরকম কোডিং করেছিলেন? আমি 12টা ভাবের বিষয়ে আপনাদেরকে বলবো। আমি বললাম 12টা ভাব, 12 হাউস। এই ভাব কথাটা এসেছে কোথা থেকে আগে জানতে হবে। আপনারা সবাই জানেন আমাদের সংস্কৃত যে শব্দ, সেই সংস্কৃত শব্দটা হচ্ছে ধাতুগত। মানে কোনো একটা পার্টিকুলার শব্দ আমরা যেমন পড়েছি না, যারা সংস্কৃত বলছেন নড়ে, নড়া, নড়ায়, নড়াভ্যাম, মানে একটা শব্দ তার বিভিন্ন ধাতুগত প্রয়োগে আলাদা আলাদা শব্দের মানে হয়। তেমনি একটা শব্দ হচ্ছে ভব। ভব 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 মানে কি? বিং, থাকা, হওয়া, বিভাগ, যেটা বলে বিভাগ বলে বি, হওয়া। সেই ভব থেকে এসেছে ভাবনা, আমাদের থিঙ্কিং। আচ্ছা, সেই ভব থেকে আমরা বলে ভবসাগর, জানেন একটা ভবসাগরের কারণ হ্যাঁ, তো ভবসাগর আমরা বলি পৃথিবীটাকে বলে ভব সংসার। এই গোটা ব্রহ্মাণ্ড পৃথিবীটাকে বলি ভব সংসার, ভব। ঠিক সেখান থেকে এসেছে ভবন, আমাদের বাড়ি যেখানে আমরা বাস করি। ঠিক সেখান থেকে এসে আমাদের ভাবনা, হোয়াট উই থিঙ্ক। আর ঠিক সেখান থেকে এসে আমাদের ভাব। এই ভাব যে কথা বলেছি, সেই এই ভাবের কথা। ভাব মানে দ্য স্টেট অফ বিং। আমরা যে আছি, যে অবস্থায় যখন আছি, আমাদের সেই থাকার প্রকাশটা জগৎ সংসার যেভাবে দেখছি। আমরা তো শুধু একা নেই, আমরা মনুষ্য জাতি শুধু একা নেই, জগৎ সংসার আমাদেরকে ফলো করছে। কারণ আমাদের সঙ্গে জড়িয়ে, আমার মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান সবাই আমাদের সঙ্গে জড়িয়ে। আমি যদি যন্ত্রণায় বাবা গো মা গো করছি, আমার বউ বাচ্চা দেখছে যে যন্ত্রণা হচ্ছে, আমার একটা ভাবের প্রকাশ হলো। আমি খুব হাসছি, পরিবার পরিজন সবাই দেখছে। আমি খুব দুঃখে আছি, তারা দেখছে। অর্থাৎ পুরো আমার সার্কেল, সারাউন্ডিংস আমাকে কিন্তু ফলো করে, এবং তারা আমাকে যখন যে অবস্থায় আমার প্রকাশ দেখে, সেটাই আমার ভাব। একটা মানুষ যখন প্রথম জন্মায়, একদম জাস্ট বিগিনিং, ওই জন্মানোর সময় প্রথমে সে চ্যাঁ করে চেঁচে ওঠে, চিৎকার করে কেঁদে ওঠে, বাড়ির লোকেরা সব হাসতে আরম্ভ করে দেয় আনন্দে। কি তার ফার্স্ট এক্সপ্রেশন, প্রথম তার ভাব, ওই যে এক্সপ্রেশনটা হলো ফার্স্ট ব্রিথিং নিল। এটা আমি আপনাদেরকে এক্সপ্রেস করবো, এটা আমি এক্সপ্লেন করবো। যাই হোক, এই প্রকাশ শুরু হলো, এবং সেই যে মরবে, মরার সময় যে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে খাবি খেতে খেতে, যে যেভাবে করে, সেটাও কিন্তু বাড়ির লোকেরা দেখে। তখনও তারা কাঁদতে আরম্ভ করে দেয়। এর মাঝখানে জীবনে অনেক ঘটনা ঘটে একটা ব্যক্তির জীবনে। সমস্ত যে ঘটনাগুলো, তার প্রত্যেকটা ভাবের প্রকাশ। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের
বিভিন্ন সময় তাদের বিভিন্ন রকম প্রকাশ হয়, তাদের স্টেট অফ বিং বিভিন্ন রকম। এই সমস্ত রকমের এই যে প্রকাশ একটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, এই টোটাল যে বিষয়টাকে প্রাচীন ঋষিরা 12 ভাগে ভাগ করেছে। আমরা ওই জন্য বলি 12 প্রকারের ভাব, 12 হাউসেস। অর্থাৎ আমাদের এই যে স্টেট অফ বিং, আমাদের এই যে থাকা, আমাদের যে আমাদের আমাদের যে অবস্থার যে প্রকাশ, এটা 12 প্রকার। যত রকম গুলো আছে 12 প্রকারে ভাগ করে। প্রাচীন ঋষিরা এই 12টা প্রকারকে, 12টা ভাবকে 12টা শব্দে কোড করে দিয়েছেন। এক একটা ভাবকে এক একটা শব্দে কোড করে দিয়েছেন। শব্দ, অনলি এ সিঙ্গেল ওয়ার্ড। আমাদেরকে সেই শব্দটাকে ডিকোড করতে হবে। এবার দেখুন ব্যাপারটা, একটা মানুষের জীবনে কত ঘটনা, 12টা ঘটনা তো ঘটেনি, কত রকম লক্ষ হাজার রকমের ঘটনা ঘটে। তো সাম টাইপস অফ ঘটনা, টাইপস অফ ঘটনাকে ক্যাটাগরাইজ করা হয় যে এই একটা ভাব, এইভাবে এই 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 ঘটনাগুলো এইভাবে আসে। প্রথম ভাবে এই এই ঘটনাগুলো আসে, দ্বিতীয় ভাবে এই এই ঘটনাগুলো আসে। আমি সেটাকে একটা একটা করে আপনাদেরকে এক্সপ্লেন করবো। আপনারা মন দিয়ে শুনুন, আমার ভিডিওটা রেকর্ডিংটা দেখবেন, তারপরে পড়াশোনা করবেন। ভাব সম্পর্কে একটা ধারণা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো, কারণ জ্যোতিষ জানতে গেলে রাশি, ভাব, গ্রহ এগুলো ধারণা না থাকলে জ্যোতিষ জানা সম্ভব না। 12টা যে ভাব তারা তৈরি করেছিলেন, সেই 12টা ভাবকে আমি বলছি, তার নামগুলো আপনারা শুনে রাখুন, লেখার দরকার নেই। তনু ভাব, তনু। ধনভাব, প্রথম ভাবকে বলে তনু ভাব। দ্বিতীয় ভাবকে বলে ধনভাব, ধন। তৃতীয় ভাবকে বলে সহোদর ভাব। চতুর্থ ভাবকে বলা হয় বন্ধু বা মাতৃভাব। পঞ্চম ভাবকে বলা হয় পুত্র ভাব। ষষ্ঠ ভাবকে বলা হয় ঋতু ভাব। সপ্তম ভাবকে বলা হয় জায়া ভাব। অষ্টম ভাবকে বলা হয় নিদন। নবম ভাবকে বলা হয় ধর্ম। দশম ভাবকে বলা হয় কর্ম। একাদশ ভাবকে বলা হয় আয়, এবং দ্বাদশ ভাবকে বলা হয় ব্যয়। 12টা শব্দ বললাম আমি। এবার এক একটা শব্দকে আমাদের বুঝতে হবে। প্রথম ভাব হচ্ছে তনু, এটা তন কি শক্তি। তো তনু মানে হচ্ছে দেহ। একটা জাতক যখন জন্মগ্রহণ করে, ফার্স্ট একদম মাতৃজঠর থেকে বেরোলো, প্রথম চ্যাঁ করে যে চেঁচিয়ে ওঠে, চিৎকার করে ওঠে, চেঁচিয়ে ওঠে, ওই যে জাস্ট নান্নাসা মুন্নাসা, মানে ছোট যে শরীরটা, দুটো চোখ, দুটো একটা নাক, দুটো কান, ছোট ছোট হাত পা, সেটাই তো আস্তে আস্তে ডেভেলপ হয়ে আমরা হয়েছি। আবার সেটাই আস্তে আস্তে ডেভেলপ হয়ে একটা সময় বাড়তে বাড়তে বার্ধক্য অবস্থা আসবে, সেটাই এন্ড হবে সেটা। এই যে শরীরটা, দিস ইজ তানু। একটা মানুষের তার নিজস্ব প্রকাশ। এই ধরাধামে আমাদের কিচ্ছু নেই, কেউ কারো কিচ্ছু নেই এই শরীরটা ছাড়া। বউ আমার নয়, ছেলে আমার নয়, কেউ কারোর নয়। ঝগড়া হলেই বলবে যাও এখান থেকে। আমরা যে খাই, খাবারও আমার নয়, কখন কে কেড়ে নেবে তার ঠিক নেই। কোনোদিন শরীর পারমিট করবে না আর খাওয়া যাবে না, মানে কোনো কিছু, কোনো 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 কিছুই আমাদের নয়, শুধু এই শরীরটা আমাদের। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু না। এই শরীরটা বাবা মার অশেষ করুণায়, তাদের দয়ায়, ঈশ্বরের করুণায় আমাদের এই শরীরটা আমরা পেয়েছি। মা কষ্ট করে 10 মাস 10 দিন তার জঠরে পালন করেছেন। আমার পিতা, আমার পিতৃপুরুষ, তাদের ঔরসে তিনি দয়া করে আমাকে পৃথিবীতে আমাদেরকে এনেছেন। আমরা এই শরীরটা পেয়েছি তনু। ওইটাই হচ্ছে আমাদের তানু। ওতেই ওই যে শরীরটার মধ্যে চুল আছে, নখ আছে, হাত আছে, পা আছে, সব কিছু আছে, ওটাই ডেভেলপ হবে। এবং এটাকে ওই জন্য বলা হয় প্রথম ভাব হলো তনু ভাব, দ্য হেলথ। একটা লোক কেমন দেখতে, গায়ের রং কালো না ফর্সা, মাথায় চুল আছে না নেই, লম্বা না খাটো, মোটা না রোগা, তার অ্যাপিয়ারেন্স আমরা কেমন দেখি, তার শরীরটাকে, তারটাকে রূপবান, গুণবান। দেখুন এর কিন্তু কোনো এর কিন্তু কোনো কোনো মানে মানদণ্ড নেই। ভালো মন্দটা আমরা বানিয়েছি। আমাদের যারা আফ্রিকান দেশের কোনো দেশের যদি কেউ সেখানকার দেশের সুন্দরী, আমরা ভাববো বাবা আবার কেমন দেখতে। আবার আমাদের দেশের যারা বিশ্ব সুন্দরী, আফ্রিকার লোকেরা বলবে আবার কেমন দেখতে, কারণ তাদের যে যার দৃষ্টিকোণ আলাদা। তো এই দৃষ্টিকোণের দিক থেকে কে কেমন, এটা তাদের সম্পূর্ণ বিচার্য। সেটা ভালো মন্দ এর কোনো কোনো বিষয় না, সবটাই ঈশ্বরের সৃষ্টি, এবং যে যেটা নিয়ে জন্মগ্রহণ করেছে সে সেটাতেই সে সম্পূর্ণ, সেটাই তার জন্য শ্রেষ্ঠ। তার প্রাপ্ত যে শরীর, সে তাতেই শ্রেষ্ঠ। কেউ লম্বা, কেউ নাটা, এই নিয়ে আমাদের দেশে চলে। কিন্তু আপনারা জানেন যে আমাদের
চীন জাপানে তাদের হাইটটা একটা 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 জেনারেল হাইট, এবং সেই হাইটেই তারা ফুটবল ওয়ার্ল্ড কাপে এ করে দিচ্ছে, ব্রাজিলের সঙ্গে টক্কর নিয়ে নিচ্ছে। মানে এরকম বিষয় নয়। কিংবা যদি বলে হাইটের বিষয়ে, যারা আমাদের গোর্খা বাহিনী, তারা তাদের হাইট কিন্তু কম হয়, দে আর দ্য ফাস্টেস্ট ফিয়ার্স যাকে বলা হয় সোলজার। তো হাইট এগুলো কোনো বিষয় নেই, এগুলো আমরা নিজেরা বানিয়েছি। একটা মানুষ জন্মের সময় মাতা পিতার দয়ায় যে শরীরটা পায়, সেটা হলো তার ধন্যবাদ, এবং জগৎ সংসার তাকে সেই ভাবটাতেই দেখে। এবং যা যা নিয়ে সে, মাথায় চুল আছে কি নেই, মাথাতে টাক আছে কি নাই, এসব সব কিছু তার অ্যাপিয়ারেন্স, তার প্রকাশ। একটা লোককে দেখলে বোঝা যায় সামনে দাঁড়িয়ে যায় রাগী, কেউ হাসু হাসু, হ্যাঁ, কেউ সবসময় মুখ ঝিমিয়ে আছে, এরকম তার প্রকাশগুলো সব প্রথম ভাব। এটা বলে তনুভাব। তার তনুভাবকে নর্মালি বলা হয় হাউস অফ হেলথ। হেলথ, হাউস অফ হেলথ। দেখুন বলে স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই সম্পদ, আর অন্য কিছু না। তাই এই হলো তনুভাবের বিষয়। এবার আমি যাবো দ্বিতীয় ভাবে। দেখুন, একটা বাচ্চা যখন প্রথম জন্মগ্রহণ করে, আপনারা এই গল্পগুলোকে মেলাবেন। বাচ্চাটা যখন প্রথম জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর ফার্স্ট তার চয়েস কি? প্রথম তো চেঁচামেচি করে নিল, তার ফার্স্ট চয়েস হচ্ছে খাবে, খেতে খিদে পেয়েছে, মা তাকে দুধ দেয়। তাহলে কি হলো? তার প্রথম, তাকে বাঁচতে হবে তো এই পৃথিবীতে। তো বাঁচতে গেলে তো এই পৃথিবীতে তার তো নিজস্ব কিছু চাই, সেটা তবে তো এই শরীরটা পূরণ হবে। খাদ্য, দ্বিতীয় ভাব ইজ আওয়ার ফুড উই ইট। দেখুন, দ্বিতীয় ভাবে যদি আমি প্রকৃত কারো কথা বলি, দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের পজিশন, আমাদের অধিকার। যে যে বিষয়গুলোর উপর আমাদের অধিকার আছে, সেগুলো আমাদের দ্বিতীয় ভাবের বিষয়। আমাদের ধন, দেখুন ধন মানে কি? টাকাটা কার টাকা? আমার টাকা। ব্যাংকে যখন রাখি আমার নামে রাখি, আমার খাতাতে, আমার ফিক্সড ডিপোজিট আমার নামে, আমার মাই মানি। যে যে বিষয়গুলোকে আমরা বলি আমার, সেইগুলোই আমার। যেমন ধরুন, আমার বউ, আমার বাচ্চা, শুধু আমারই কিন্তু। এটা আমার স্ত্রী, এটা আমার পুত্র, এটা আমার কন্যা। আর জগৎ সংসারে কেউ কিন্তু বলবে না ওটা আমার বউ। কেউ বৌদি বলবে, কেউ কাকিমা বলবে, কেউ মাসিমা বলবে, কেউ ভাইপো বলবে, বাট নো নোবডি ক্লেম করবে না যে না আমার, এটা আমার। যখন প্রাচীন যুগে একটা বাগানে মৌমাছিদের চাক আছে। কেন মৌমাছিদের চারটা বাগানে আছে? মৌমাছিরা সেই বাগানে অনেক ফুল আছে, সেই ফুলের মধুগুলো তারা খাবে, সেই মধুগুলো তারা সংগ্রহ করবে বলে তারা সেই জায়গাটায় চাক করেছে। আপনি যান, আপনাকে কামড়ে ছেড়ে দেবে। কেন? সে তার অধিকার, তার খাদ্যের প্রতি তার অধিকার। একটা বাঘ যখন একটা শিকার করে কোনো জিনিসকে, তখন শিকার করে সেটা সে আগে কাক শিকার করে নিজের ডেরায় নিয়ে যায়। কেন? না তার অধিকার। আগের দিনে কেন, গাছে যখন কোনো হনুমান, চিম্পাঞ্জি জাতীয় জিনিস, আমাদের পূর্বপুরুষ, তারা কোন গাছে বা থাকতো? যে গাছটাতে ফল টল আছে, সেটা তার অধিকার, কারণ তার খাদ্য, তার অধিকার, এবং ওটাই তার অ্যাসেট। কারণ বাঁচতে গেলে মানুষকে তো খেতে হবে, ওটাই তার অ্যাসেট। পরবর্তী পর্যায়ে মানুষ যখন ওরা নিচে নেমে এলো, আদিম মানুষের পরিণত হলো, তখন শিকার শুরু করলো, শিকার করে সব পশু জন্তু মারতে শুরু করলো, এবং মেরে নিজেদের কাছে এনে রাখলো। সেটা তার অধিকার, এবং তার জন্য কত লড়াই ঝগড়া, মারামারি। আমার অধিকার, ছাড়বো না আমি। খাদ্য, শুধু খাদ্য নয়, যা যা আমার, আমি ক্লেম করি যেটা আমার অধিকার, সেটাই আমার সেকেন্ড হাউস। আমার খাদ্য, আমার খাবার, আমার টাকা, আমার স্ত্রী, আমার পুত্র। আমরা যে কথা বলি না, কথা বাক বলি না, আমরা নিচে একটা কোটেশনের নিচে লেখা হয়, লিখেছেন উমুকের কোটেশন, কার বলা? তার। আমার কথা, আমার অধিকার, আমি বলেছি, দিস ইজ মাই স্টেটমেন্ট। দ্বিতীয়, এটা গেল দ্বিতীয় ভাবে। দেখুন, এরপরে যাবো তৃতীয় ভাবে। তাহলে জন্ম হলো,
খেতেও পেল, এবার বড় হচ্ছে, জন্মালো, খেতেও পেল, এবার বড় হচ্ছে একটু। দ্বিতীয় ভাব হচ্ছে সহোদর ভাব। ধনু হলো, ধন হলো সহোদর। সহোদর ভাবটা কি? আমরা সহোদর মানে বলি ভাই। আজকে থেকে হাজার হাজার বছর আগে এই আমাদের মতো পাড়া, গ্রাম, মহল্লা, এরকম সোসাইটি এসব ছিল না। তখন এক একটা পরিবার, একটা বাড়ি, একান্নবর্তী বাড়ি, পরিবার, সেখানে একজন কর্তা, কর্ত্রী, তাদের অনেকগুলো ছেলে মেয়ে, অনেকগুলো, আবার তাদের অনেক ছেলে মেয়ে, বউ, এরকম করে একটা বাড়ি মানে একটা পাড়া, বিরাট বড়। এবং একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির ডিস্টেন্স অনেক, মানে তখন প্রচুর জায়গা, একটা হস্তিনাপুরে তো আরেকটা মগধে, তো এইরকম ব্যাপার। তা সেই সেই যে তাদের ওই যে বাড়ি, যারা ছোট ছোট বাচ্চা ছেলে জন্মগ্রহণ করবে, একটু আস্তে করে বড় হবে আস্তে আস্তে, অনেক ছেলে পুলে হলে কারো একটা ছেলে 13 বছরের, কে 16 বছরের, কে 12 বছরের, কে 9 বছরের, কে 8 বছরের, কে 5 বছরের, এরকম সব ছেলে মেয়ে থাকে। তা তারা খেলবে কাদের সঙ্গে? একটা 8 বছরের বাচ্চা, সে তো আর 16 বছরের দাদা দিদির সঙ্গে খেলবে না, ম্যাচ করবে না। 8 বছরের যে, সে ওই 7-8 বছরের তার যে ভাই বা বোন, তার সঙ্গে খেলবে। সে আবার ওই 2 বা 3 বছরের ছোট ভাই বোনের সঙ্গেও কিন্তু খেলবে না, ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না। ফ্রিকোয়েন্সি ম্যাচ না করলে, দেখেন আমরা কাদের সঙ্গে কথা বলি, আমরা ওঠা বসা করি কাদের সঙ্গে, কমিউনিকেশন কাদের সঙ্গে রাখি? যাদের সঙ্গে আমাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে। ফোন করি কাকে? রোজ। আমার যার সঙ্গে ম্যাচ করে তার সঙ্গে আমি ফোনে কথাবার্তা বলি, তার সঙ্গে আমি যোগাযোগ রাখি। তো সেই রকম ওই ছোট বয়সে একটা 7 বছরের বাচ্চা সে 6 বছরের ভাইয়ের সঙ্গে বা বোনের সঙ্গে, বা 8 বছরের বাচ্চা 7 বছরের ভাই বা বোনের সঙ্গে খেলবে। এটাই হলো তাদের ম্যাচিং, এবং এইভাবেই চলতো। তাই এই যে ফ্রিকোয়েন্সি ম্যাচের বিষয়টা, এই যে কেউ কেউ তার পরের যে, মানে তার পরের যে 8 বছরের, তার 7 বছরের ভাইকে, এ হলো তার সহোদর। এবার একটা কথা বলছি, ধরুন বাড়ির বড়রা কৃষিকাজ করে, তারা মাঠে গেছে চাষ করতে, মাঠে চাষ করছে, দুপুরবেলা তাদের খেতে হবে। বাড়ির মায়েরা বললো যে বাবা খাবারটা দিয়ে আয় মাঠে গিয়ে। তার ছেলে যাচ্ছে খাবারটা দিতে, সে তখন মাকে বলবে, মা আমি একা যাবো, আমি ভাইকে সঙ্গে নিয়ে যাই। কারণ বাড়ি থেকে মাঠটা যেখানে খাওয়ার মানে কাজ হচ্ছে একটু দূরে, মানে শর্ট ডিস্টেন্স, বাট বাড়ি থেকে বাইরে যেতে হবে, একা যাব, ছোট বাচ্চা ভয় করে, সেই জন্য কি চাই? ভাইকে নিয়ে যাবো। তাহলে সে কি হলো? সাহস। বলেন একা বোকা, সে হচ্ছে সাহস, সহোদর। দ্বিতীয় ভাব সহোদর, তৃতীয় ভাব সাহস। আচ্ছা, ভাইয়ের সঙ্গে কেন নিয়ে যাচ্ছে সঙ্গে করে? এই যে রাস্তাটা সে যাবে, এই রাস্তাটা কি সে চুপচাপ একা একা যাবে? বাচ্চা ছেলে, সে তো বক বক করতে করতে যাবে। কি বক বক করবে? দুজনের যে বিষয়টা মেলে, সেই কথাই তারা বক বক করতে যাবে। কি করতে করতে? কমিউনিকেশন, ফ্রিকোয়েন্সি ম্যাচ করে কথাবার্তা বলতে বলতে, কমিউনিকেশন। থার্ড হাউস কমিউনিকেশন। আগের দিনে এখনো আছে কথোপকথন, কমিউনিকেশন। তাছাড়াও আগের দিনে চিঠি চাপাটি, টেলিগ্রাম ছিল, পরবর্তীকালে SMS, মেসেজ, এখন ইন্টারনেট, ওয়েব, হোয়াটসঅ্যাপ, সব সব হয়ে গেছে। নিউজ পেপার থেকে শুরু করে সব কি ছিল, এখন এখন সব ইন্টারনেট, এসবগুলো হয়ে গেছে কি? কমিউনিকেশন। তার থার্ড হাউস মানে হচ্ছে কমিউনিকেশন। যা যা মাধ্যমে কমিউনিকেশন করা যায় একে অন্যের সঙ্গে, ভালো কমিউনিকেশন। দেখেন, দ্বিতীয় ভাব হলো সহোদর, তৃতীয় ভাব হলো সাহস। আচ্ছা, তৃতীয় ভাব সহোদর মানে কিন্তু জাস্ট পরের ভাই, জাস্ট পরের ভাইটা, অনেক অনেক পরের না, জাস্ট পরের ভাইটা হচ্ছে তৃতীয় ভাব। ওই কারণে হলো সহোদর। কমিউনিকেশন হলো তৃতীয় ভাব। আমাদের পেপার ওয়ার্কস, আমরা যে অফিসে পেপার ওয়ার্কস কিছু লেখা যেতে বলি, তৃতীয় ভাব। দেখুন, তৃতীয় ভাব আমাদের নেবার, প্রতিবেশী অবশ্যই। এরপরে আমি হচ্ছে চতুর্থ ভাব। চতুর্থ ভাবের আমি কি বললাম, কোডওয়ার্ড বললাম বন্ধু। দেখুন, এই বন্ধুর থেকেও আমি যেটা আগিয়ে এসে বলবো, সেটা হচ্ছে মা, মাতৃভাব। তার থেকেও আমি যেটা আগিয়ে বলবো, এটা যদি আমি একটা সিঙ্গেল ওয়ার্ড বলি, যেটা হচ্ছে সুখস্থান। চতুর্থ ভাবকে বলা হয় অ্যাস্ট্রোলজিক্যালি সুখস্থান। সুখ মানে একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে সে যেখানে যেখানে যা পায়, সবচাইতে শ্রেষ্ঠ পাওয়া তার মায়ের কাছে। যে সুখ মায়ের কাছে, মায়ের কোলে। আবার প্রাচীন ঋষিরা বলছে, এটা যে একটা
একটা বাচ্চা যখন মাতৃ জঠরে থাকে গর্ভে, অনেক ছবি দেখবেন, আমরা এখন দেখতেও পাই, তখন সে একদম নিদ্রিত অবস্থায় সুখ নিদ্রা দিচ্ছে, কোনো দুঃখ নেই, দৈন্য নেই, চিন্তা নেই, ভাবনা নেই, পরম সুখ। ঠিক ওই সুখটাই আবার দেখা যায় যখন কেউ মরে যায়, মরে যাওয়ার পর যখন তাকে কবরে শুইয়ে দেওয়া হয়, তখন সবাই দেখে বলে দেখো যেন কি সুখে ঘুমাচ্ছে, পরম সুখের ঘুম। তাহলে মাতৃ জঠর হলো বিগিনিং, টম, কবর, টম। তাহলে মাদার্স উম অ্যান্ড টম, বিগিনিং অ্যান্ড এন্ড, সুখের জায়গা চতুর্থ ভাব। আচ্ছা, চতুর্থ ভাব মাতৃভাব, মায়ের জায়গা, মায়ের মতো বন্ধু কেউ। দেখুন, যখন মায়ের বিষয়টা এসেই গেল, মায়ের বিষয়টা এসেই গেল, প্রাচীনকালে যখন ওই গাছ থেকে সব নেমে এলো আদিম মানুষ, যখন তারা নেমে এসে শিকার টিকার আরম্ভ করলো, দৌড় ঝাঁপ করে বাঘ মেরে হাতি মেরে খেতে আরম্ভ করলো, তাদের একটা বড় দল আছে, দলবদ্ধ হয়ে তারা বাঘ হাতি মারতে যায়, এবং অবশ্যই পুরুষরা সবচেয়ে বেশি অগ্রণী। কিন্তু এই যে লড়াই, যুদ্ধ, এই যে ডিফেন্স, কারণ ডিফেন্স করতে হবে, একটা বাঘ মারতে গেলে তো নিজেকেও ডিফেন্স রাখতে হবে, এই করার সময় তাদের একটা ইনসিকিউরিটি ফিল হলো, এবং ইনসিকিউরিটি পুরুষদের থেকে অতখানি যা ইনসিকিউরিটি ফিল হলো, তাদের একটা ইনসিকিউরিটি ফিল করলো তাদের সঙ্গে ওই যে দলে যে মা গুলো আছে তাদের জন্য। বুঝবেন ভালো, মা মানে দেখেন, যখন পুরুষ নারী একত্রিত থাকবে, তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বা তাদের মধ্যে যে সম্পর্ক থাকবে, নিশ্চয়ই ভাবে যেন বয়োজ্যেষ্ঠা, যার যিনি প্রকৃতিস্থ কোনো নারী, তিনি অন্তঃসত্ত্বা হবেন, তিনি গর্ভবতী হবেন, তিনি মা হবেন, এবং যখন গর্ভে তার সন্তান থাকবে, তখন সে দৌড় ঝাঁপ করে মারামারি করে বাঘের সঙ্গে লড়াই করতে পারবে না। তখন তাকে ওই পুরুষদেরকে কি করতে হবে, খাবার দাবার ইত্যাদি এনে তাকে মাকে খাওয়াতে হবে, খেতে দিতে হবে, বা তার যখন ছোট ছোট বাচ্চা হবে তাদেরও জন্য ওই ব্যবস্থা করতে হবে। তাহলে ব্যাপারটা হলো যে মা, ওই মায়ের সিকিউরিটির জন্য তাদেরকে কি করতে, একটা সিকিউরড এরিয়া তৈরি করতে হলো, যাকে বলা হয় বাসভবন। প্রথমে গুহা খুঁজলো, তারপরে আস্তে আস্তে বাড়িঘর বানালো, ডোমেস্টিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো, স্ত্রী মা থাকবে, মায়ের সঙ্গে বাচ্চা কাচ্চা থাকবে, ডোমেস্টিক পরিবার পরিবার পরিবার, ডোমেস্টিক এনভায়রনমেন্ট তৈরি হলো। তাহলে এই মা থেকেই বাড়িঘর, এই মা থেকেই এলো ডোমেস্টিক এনভায়রনমেন্ট, মায়ের চলে গেল। আচ্ছা দেখুন, এখানে যখন সুখের কথাটা আমি বলেছি, মানুষ তো সুখটা চায়। তো দেখেন, আমরা যে কর্মগুলো করি, কর্মগুলোর মধ্যে একটা হচ্ছে, কর্ম করতে গেলে আমাদের এক স্থান থেকে আরেক স্থানে যেতে হবে, এক স্থান থেকে আরেক স্থানে যেতে গেলে তো ডেফিনেটলি আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। राधिका जी क्लास चल रहा है, मैं थोड़ा बाद में आपको बात करता हूँ। তো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, তো বিষয়টা হলো এই যে মা, এই যে মাকে রাখতে হবে, তার জন্য সিকিউর প্লেস, হ্যাঁ, এই যে যেতে হবে, সরি, এই যে যেতে হবে, এই যেতে গেলে তার কি চাই, তাকে কষ্ট করে যেতে হয় হেঁটে হেঁটে, তখন সে সুখ চাইলে, তখন বাহন বানানো হলো, তো বাহন হলো সুখ স্থান, চতুর্থ ভাব। তাহলে চতুর্থ ভাব, বাড়ি, বাহন, সুখের জন্য তো বাহন। আর আজকের তারিখে সেটা হয়ে গেছে লাক্সারি কার্স, মার্সিডিজ, সেই হেনা তেনা সব চতুর্থ ভাবের। তো চতুর্থ ভাব, মাতা, বন্ধু, সুখ, বাহন, বাড়ি, ডোমেস্টিক এনভায়রনমেন্ট, টম। এবার টম যখন এসে গেল, এখানে আপনারা জেনে রাখবেন, মানে হচ্ছে শুরু, আর টম মানে হচ্ছে শেষ। তাহলে চতুর্থ ভাব হচ্ছে কোনো একটা বিষয়ের শুরু এবং শেষ, কোনো একটা বিষয়ের শুরুও দেখায়, কোনো একটা বিষয়ের শেষ দেখায়, চতুর্থ ভাব। দেখেন, যখন কোনো জাতক, মা বাচ্চাটা জন্মলো, তারপরে সে হামাগুড়ি, হাঁটা, পায়খানা, প্রস্রাব, খাওয়া, সবটাই শেখে কার কাছে, মায়ের কাছে। আর একটা জীবনে বাঁচতে গেলে যা যা প্রাথমিক প্রয়োজন, জেনারেল নিড, সেই জেনারেল নিডগুলো ফুলফিল করার জন্য তার একটা জেনারেল নলেজ দরকার। কেমন করে খেতে হয় সেটা তো শিখতে হয়, কে শেখায়, মা।
কে শেখায়? মা। হাঁটতে মা। এই যে জেনারেল যেটা শিক্ষা, এডুকেশন ইজ নট দ্যাট যে আমরা স্কুলে ইউনিভার্সিটি থেকে বই খাতা নিয়ে করি। এডুকেশন মানে আমাদের যা বাঁচতে গেলে যা যা জানতে হয়, যা যা শিখতে, সেটাই আমাদের শিক্ষা। বাঁচার ধর্ম, বাঁচতে গেলেই শিক্ষা। এখন কনসেপ্ট বদলে গেছে। আগে বলতো লেখাপড়া না হলে জীবনে উন্নতি করা যাবে না, এখন বলছে লেখাপড়া হলে করে তো চাকরি হবে, লেখাপড়া না করেই তো সবাই ফাটিয়ে দিচ্ছে। তো যাই হোক, সেটা আমি কন্ট্রাডিকশনে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে যে বাঁচতে গেলে যেটা জানার দরকার, প্রাথমিক যে জানার দরকার, সেটা হচ্ছে জেনারেল এডুকেশন। জেনারেল চতুর্থ ভাব মাই শেখা, ওই চতুর্থ ভাব থেকে আমরা জেনারেল এডুকেশন দেখি। তাহলে প্রাচীনকালে যেটা ওই খাওয়া, এগুলো চলা, এগুলো শেখাটা জেনারেল এডুকেশন ছিল। এখন সেই চতুর্থ ভাবে যে জেনারেল এডুকেশন বা জেনারেল নলেজটা বা জেনারেল এডুকেশনটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন? গ্র্যাজুয়েশন। বলছি গ্র্যাজুয়েট যে নয় তার জেনারেল এডুকেশন হলো না, একাডেমিক্যাল। এর আগে ছিল ম্যাট্রিক পর্যন্ত, 30, 40, 50 বছর আগে পর্যন্ত ম্যাট্রিক মানে জেনারেল এডুকেশন ছিল। তার আগে ছিল আশ্রমে গুরু গিয়ে যাওয়া মানে জেনারেল এডুকেশন। তা এখন সেটা বাস্তবে এই কাজ চলে। আগে প্রাথমিক এডুকেশন ছিল, আমরাই বলছি আজ থেকে 30, 40 বছর আগে প্রাথমিক এডুকেশন বলা হতো ক্লাস 4 পর্যন্ত, এখন প্রাথমিক এডুকেশন বলা ক্লাস 8 পর্যন্ত, প্রাইমারি এডুকেশন। সময় বদলা হচ্ছে। তা বিষয়টাই। এরপরে আমি যাবো পঞ্চম ভাবে, দ্য হাউস, ফিফথ হাউস। পঞ্চম ভাব ব্যাপারটা কি? দেখুন, পঞ্চম ভাব আমি বললাম পুত্র ভাব, মানে আমাদের যেটা ছেলে পুলে হয়। কিন্তু পঞ্চম ভাবের আমি যদি একদম ব্রিফলি বলতে যাই, তো পঞ্চম ভাব ইজ দ্য ফিফথ হাউস ইজ দ্য হাউস অফ এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট মানে মৌজ মস্তি। একটা জিনিস জানবেন, এই যে সন্তানটা হয় কিভাবে, একজন পিতা মাতার, সেটা পবিত্রই বলতে পারি আমি, পিওরলি একটা ক্ষণিকের এন্টারটেনমেন্ট, মৌজ মস্তির ফলস্বরূপই কিন্তু একটা সন্তান জন্ম করা হয়। পিওরলি এন্টারটেনমেন্ট। আচ্ছা, যখন এন্টারটেনমেন্ট এসে গেল, তাহলে পৃথিবীতে যা যা কিছু এন্টারটেনমেন্ট আছে সব কিন্তু পঞ্চম ভাবের বিষয়। খেলাধুলা, ফিল্ম, সিনেমা, কবিতা, গান, নাটক, জুয়া খেলা, রেস খেলা, সব এন্টারটেনমেন্ট পঞ্চম ভাবের বিষয়। বাচ্চারা মাঠে খেলছে দৌড়ে দৌড়ে, প্রচন্ড রোদ, বাচ্চা ছেলেগুলো দৌড়ে দৌড়ে খেলছে, অনাবিল আনন্দ, তাদের কোনো কষ্ট নেই, দুঃখ নেই। ব্যাপারটা বুঝবেন, রোদ, গা পড়ে যাচ্ছে, ঘামে নিয়ে যাচ্ছে, তাদের কিন্তু কোনো কষ্ট দুঃখ নেই, তারা মহা আনন্দে কিন্তু খেলেই চলেছে। এটা হলো পঞ্চম ভাব। পরোয়া করবে না, পরোয়া করবে না, পরোয়া করে না বা পরোয়া করবে না। পঞ্চম ভাব পরোয়া করে না বা পরোয়া করবে না, আনন্দ করবে। দ্যাট ইজ ফিফথ হাউস। দেখুন, এই যে ফিল্ম সিনেমা যারা করে, এই যে সবকিছু, এটা সব পঞ্চম ভাবের বিষয়। পঞ্চম ভাব আমি বললাম এন্টারটেনমেন্ট। আচ্ছা দেখুন, একটা কথা বলে, কারো যদি রোগ নাড়া হয় তখন বলে, আরে মুখ কেন ঝিমিয়ে বসে আছো, আনন্দ, বি চেয়ারফুল, তোমার শরীর আপনা আপনি সেরে যাবে। এটা বাস্তব কথা। কারো যদি কঠিন ব্যাধি হয়, সে যদি আনন্দে থাকতে পারে, তাহলে কিন্তু রোগটা সেরে যাওয়ার চান্স খুব বেশি। ফিফথ হাউস ইজ দ্য হাউস অফ হিলিং অলসো। হ্যাপিনেস, হ্যাপিনেস মানে আনন্দ, বা এই যে এর মতো কিন্তু হিলিং নেই। এটাই কিন্তু রিজন অফ হিলিং। ফিফথ হাউস ইজ দ্য হাউস অফ হিলিং। পঞ্চম ভাব আমাদের পুত্র ভাব, পঞ্চম ভাব আমাদের আনন্দের ভাব। দেখুন, এই যে লোকেরা লটারি কাটে, যারা লটারি কাটে, লটারির টিকিট কাটে, তারা হয়তো মাসে দেখা গেল 10,000 টাকা খরচা করে টিকিট কেটেছে, কিন্তু কোনো একটা দিন 20 টাকা 25 টাকার টিকিট কেটে 500 টাকা পেয়ে গেছে, তার আনন্দের সীমা পরিসীমা নেই। এই যে আনন্দটা, এই আনন্দটা ফিল করার জন্যই, এই আনন্দটা, এই মস্তি পাওয়ার জন্যই কিন্তু লোকেরা টিকিটটা কাটে, রাজা হওয়ার জন্য নয়। সবাই জানে, পাগলেও জানে যে লটারি কেটে কেউ ধনী হতে পারে, হয়নি। একটা দুটো লোক সেটা ভাগ্য বলে হয়ে যায়, সবাই নিজেদের লাককে হয় না, সবাই আনন্দ করার জন্য যায়, রেসে যায় লোকরা, দৌড় ঝাঁপ করে রেসের টাকা কাটা। কেন? ওই যে ঘোড়াটা জিতলে সে আনন্দ পাবে।
এই ভাবটা হচ্ছে দিস ইজ দ্য হাউস অফ পিওর এন্টারটেনমেন্ট। আচ্ছা, পঞ্চম ভাবের পর আমি যাবো ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবের আমি কোড ওয়ার্ড কি বললাম? রিপু। রিপু মানে কি? আমরা জানি আমাদের ষড়রিপু, মানে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এগুলো হচ্ছে রিপু। ঈশ্বর যখন জীব সৃষ্টি করেছে, বিশেষ করে মানুষ সৃষ্টি করেছে, ঈশ্বর মানুষ সৃষ্টি করার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে বহু কিছু দিয়ে দিয়েছে। তার রিপু দিয়েছে, যেমন তাকে বিবেক, বৈরাগ্য, চৈতন্য, জ্ঞান, বুদ্ধি সব দিয়েছে, বিচার বিবেচনা সব দিয়েছে। ভালো মন্দ 50-50 সব সমান করে দিয়ে দিয়েছে। কলিযুক্ত সবটাই সমান আছে, ভালো আছে মন্দ আছে। এখন বিষয়টা হলে তার সঙ্গে সঙ্গে ঈশ্বর মানুষকে ফ্রি উইলও দিয়েছে। ফ্রি উইল মানে যে তোমার ইচ্ছা, তুমি কোনটা নেবে, ইউ হ্যাভ ইউর ওন চয়েস, ঈশ্বর বলে দেবে না। ডেস্টিনি তিনি জানেন, করে দিয়েছে, কিন্তু আমরা ভাগ্যটা, আমরা ফ্রি উইল অনুসারে কিন্তু আমাদের পাথ চেঞ্জ করতে পারি। আমরা যদি চেঞ্জ করতে পারি, কেন মানুষ এই যে ধর্ম প্রতিষ্ঠান, গুরু, মন্দির সব যায় কেন? মানুষ কিন্তু নিজের ফ্রি উইলটা সবাই জানে, এবং অনেকেই জানে আমি যেটা ভাবি, আমি যেটা চাই, এটা ভুল চাওয়া, সেটাকে চেঞ্জ করার জন্যই কিন্তু মানুষ এখানে ওখানে ভটকায়, এখানে ওখানে ঘোরে, জ্যোতিষের কাছে আসে চেঞ্জ করার জন্য। সে চেঞ্জ করতে পারছে না। যাই হোক, যখনই মানুষ চেঞ্জ করতে না পারে তার ফ্রি উইলটা, তখন সে ভুল করে বসে। তখন সে কখনো কামুক হয়ে পড়ে, কখনো ক্রোধী হয়ে পড়ে, কখনো লোভী হয়ে পড়ে। এই কাম, ক্রোধ, মদ, লোভ, মাৎসর্য যে রিপু, এই যে ষড়রিপু, এই দংশন, যখনই কারো এই ষড়রিপুগুলো অ্যাক্টিভেট হয়, তখন সে ডিস্ট্র্যাক্ট হয়। সিক্সথ হাউস, এই যে ষষ্ঠ ভাবের আমি যদি বেটার এক্সপ্লেনেশন করি, ষষ্ঠ ভাব হচ্ছে দিস ইজ দ্য হাউস অফ ডেইলি রুটিন, দিস ইজ দ্য হাউস অফ বিধি, নিয়ম, ল অ্যান্ড অর্ডার, প্রকৃতির নিয়ম। যদি কেউ নিয়ম মেনে চলে, যদি কেউ কঠোর অনুশীলনের মধ্যে চলে, যদি কেউ নিজের জীবনটাকে যথাবিধ অতিবাহিত করে, মানে ঠিক বিধি মাফিক, নিয়ম মাফিক, বিধি কি অবিধি কি সবাই জানে, যদি কেউ বিধি মাফিক পরিচালনা করে, তাহলে তার কিন্তু এই রিপুগুলো অ্যাক্টিভেট হওয়ার চান্স কম। দেখেন, আমি জানি, সবাই জানে যে মিষ্টি খাওয়া ভালো নয়। তো কেউ যদি মিষ্টিটাকে লিমিটের মধ্যে খায়, বা কোনো কিছু আহার যদি লিমিটের মধ্যে করে, তাহলে তার শরীর খারাপ করার চান্স নেই। কিন্তু যখনই কেউ খেতে থাকে, তখন লোভের বশে প্রচুর খেয়ে ফেলে, খাওয়ার পর তারপরে জোয়ান খাচ্ছে, র্যান্টাক খাচ্ছে, বমি করছে, পরের দিন হাসপাতাল যাচ্ছে, এমন ঘটনা ঘটে। রিপু জাগ্রত হলো। তাহলে রিপু জাগ্রত হলো, সেখান থেকে কি হলো? সৃষ্টি হলো রোগ। ষষ্ঠ ভাগ বলে রোগ, ঋণ, শত্রু ভাব। রিপু ভাবের সঙ্গে থেকে বলে রোগ, ঋণ এবং শত্রু ভাব। তাহলে রোগ কখন অ্যাক্টিভেট হয়? যখন মানুষ কিন্তু ওই রিপু অ্যাক্টিভেট হয় এবং রিপুর দংশনে, রিপুর কবলে চলে যায়, তখন তার রোগ, ঋণ, শত্রু অ্যাক্টিভেট হয়। আর যখন মানুষ রিপুর কবলে না গিয়ে নিয়ম, বিধিবিধানের এতে চলে, মানুষ যখন নিয়ম মাফিক জীবনযাপন করে, ডিউটিফুল লাইফ লিড করে। দেখেন, বলে অ্যাস্ট্রোলজিতে রেমেডি। আমি এই আপনাদেরকে বলছি, যদি প্রথম থেকে আপনারা ব্যাপারটাকে ডিপলি বোঝেন যে জ্যোতিষটা কি, কেন। দেখেন, হাওড়া ব্রিজের ওপরে পাখি নিয়ে অনেক পণ্ডিতরা বসে থাকে, দেখবেন আছে, পাখি নিয়ে বসে আছে, পাখি তাদেরকে কথা বলে, তারাও জ্যোতিষ। আমি বলছি না তারা ভুল বলে, তারাও নিশ্চিতভাবে তাদের একটা তরিকা তারা জানে, তারা ঠিকই বলে। আমরাও অ্যাস্ট্রোলজি শিখছি, আমরা কেপি অ্যাস্ট্রোলজি করতে শিখছি। আমাদের কিন্তু লক্ষ্য ওই আকাশীয় গল্প হতে পারে না। তাহলে জ্যোতিষ একটা উন্নত বিদ্যা, এইটাকে আমরা সেই বশীকরণ, ছুমন্ত ছুঁয়ে নিয়ে যেতে চাই না, বা নিয়ে যাওয়া উচিত। প্রত্যেকটা জিনিস পৃথিবীতে নিয়ম হচ্ছে একটা বিধি, একটা অবিধি। বিধি মানে যা ঠিক, অবিধি মানে যা ভুল। ঠিকটাকে আমি যদি জানি আর ভুলটাকে আমি যদি জানি, আমি ভুলটাকে ডিসকার্ড করে যখন ঠিকটাকে অ্যাকসেপ্ট করব, তখন আমি ভালো থাকবো। সহজ সত্য কথা। আমি যেই 12টা ভাবের কথা আপনাদের বলছি, এই 12টা ভাবে ভালো মন্দ সমস্ত কিছু জড়িয়ে আছে। প্রত্যেকটা ভাবের কারকতায় কিছু শুভ এবং কিছু অশুভ, দু রকমেরই কারকতা বা দু রকমের সিগনিফিকেশন আছে। আমি কোন সিগনিফিকেশনটা জীবনে অ্যাকসেপ্ট করব, ইটস মাই ওন চয়েস, এটা ফ্রি উইল। ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রেসক্রিপশন করে দেবে, ওষুধ লিখে দেবে, বলে দেবে এইরকম ভাবে খাবেন। আমি বলছি আপনাদেরকে, ওরে বাবা, এই সময়টা কেন এত ফোন টোন করছে? কে ভাই এত ফোন করছে? আমি বলছি আপনাদেরকে, বহু লোকেরা ডাক্তারের থেকে ওষুধ আনার পর ডাক্তার যেভাবে বলে সেইভাবে না 3-4 দিন 5 দিন চলে, ওষুধ খায়, একটু নিয়ম মাফিক থাকে। যেই একটু ভালো হলো, ডাক্তারকে ভুলে গেল, নিয়ম ভুলে গেল, ওষুধপত্র লাটে তুলে দিল, আস্তে 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 যেমনকে তেমন চলতে শুরু করলো, আবার একটা বড় রোগ পাকায়। ডাক্তারের কাছে গেছিল, হ্যাঁ বলুন।
সরি সরি সরি, হঠাৎ করে এমন ফোন চলে এসেছে মন্দিরের বিষয় বলে আমি আর ফোনটা করতে পারলাম না। যাই হোক, বিষয়টা হচ্ছে যে ষষ্ঠ ভাবের ব্যাপারটা এইরকম আমরা বুঝলাম। এবার আমি যাব সপ্তম ভাবে। সপ্তম ভাবকে বলা হয় জায়াস্থান। জায়া, জায়া মানে আমরা সবাই জানি পত্নী বা স্ত্রী, কিন্তু বিষয়টা একটা ভালো করে বুঝবেন। আমরা, শুধু আমরা কেন, জগৎ সংসারের যে কোনো জীব, ঈশ্বর জীবকে দুটো ভাগে ভাগ করেছে, একটা পুরুষ একটা নারী, একটা রিচি একটা রিজি, বা একটা মানে পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ যাই আমরা বলতে পারি। এবং জগতের সৃষ্টির জন্য পুরুষ এবং নারী পরস্পর ভিন্ন, বিপরীত ধর্মী, পরস্পর পরস্পরের পরিপূরক এবং সম্পূরক। এটাও যেমন সত্য, তেমনি একটা কথা আছে, শুনবেন জানবেন আপনারা, বলে একা বোকা। একা বোকা, অনেক সময় দেখবেন বড় কথা বলে একা বোকা, ওরা বলে দুইয়ে। ওই যে বললো আগে, যে তৃতীয় ভাবে বললাম না, যে বাচ্চা ছেলেটা সে যেতে ভয় পাচ্ছে, সঙ্গে আরেকজনকে নিতে চাইছে। আমাদের অনেক কাজ আমরা একা করতে পারি না, আবার অনেক কাজ, বহু বিষয় একা মানায়ও না। দেখবেন যারা নেশা করে, নেশা, তারা বলে একা একা নেশা করতে ভালো লাগে না, আর একটা নেশার উঠে চাই, সে একজন আরেকজনকে শেখায়, শিখিয়ে টিকিয়ে তাকে সঙ্গী সাথী বানায়, মানে দুজনে মিলে একসঙ্গে নেশাটা করি। কিংবা অনেক সময় অনেকে কাজ করতে গিয়ে সে দেখে যে কাজটা একা হচ্ছে না, আরেকজনকে সাপোর্ট নিতে হবে। অনেক সময় দেখবেন বন্ধুরা বন্ধুর বাড়িতে গিয়ে পড়াশোনার সময় আর দুজনে মিলে পড়াশোনাটা করছে। এটা কেন? এটা হচ্ছে পার্টনারশিপ, পারস্পরিকতা, আদান প্রদান, ব্যালেন্সিং করা। তুমি আমায় কিছু দেবে, আমি তোমায় কিছু দেব, দুজনে মিলে একটা কিছু করব। যখন আমরা ভাবি আমি একা যদি এক করি, দুজনে মিলে দুই করলে তাহলে লাভটা বেশি হবে। তা ব্যাপারটা হলো, যখনই আমরা এই পারস্পরিকতা এরকম ব্যাপারটা আনি, তখনই আমাদের কি হয়, পার্টনারশিপ তৈরি করে। এটা হচ্ছে পার্টনারশিপ। জায়া ব্যাপারটা এই কারণে এসেছে, জীবনে চলার ক্ষেত্রে একা চলতে গেলে, দেখুন বন্ধু 2 দিনের 5 দিনের 2 ঘন্টা 5 ঘন্টা, বাবা মার সঙ্গে অনেকে থাকে, কিন্তু একটা সময় একটা ফ্রিকোয়েন্সি, একটা আফটার সার্টেন, বাবা মার সঙ্গেও সবসময় থাকা যায় না, বা অন্যের সঙ্গে সবসময় থাকা যায় না। এটা প্রাচীনকাল থেকেই এটা 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 সমস্ত জীব ফিল করেছিল, যে সঙ্গে একটা সাথী চাই, চির সাথী, সব সময়ের জন্য, যার সঙ্গে সমস্ত কিছু, যার সঙ্গে সমস্ত কিছু, সমস্ত কিছু যার সঙ্গে শেয়ার করা যাবে, দেওয়া নেওয়া যাবে। এবং তাই জন্যই কিন্তু এই মেল ফিমেল ব্যাপারটা এসেছিল। এবং মেল ফিমেল ব্যাপারটা আসার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে মানুষ যখন সভ্য হলো, তখন মানুষ বললো যে না, এটা এদেরকে এদেরকে মেল ফিমেলটাকে এক করতে হবে, এবং এদেরকে বৈবাহিক বিবাহ নামক ইনস্টিটিউশনে প্রবেশ করে দিতে হবে, যাতে কিনা এরা বন্ডিংটা লাইফ লং থাকে, মানে পার্টনারশিপটা কমপ্লিট থাকে। ওই জন্য সপ্তম ভাব হচ্ছে পত্নী স্থান বা জায়াস্থান। সপ্তম ভাব হচ্ছে লং টাইম পার্টনারশিপের জায়গা, লং লাইফ পার্টনারশিপের জায়গা। ব্যবসা যদি কেউ কারোর সঙ্গে করে, সেও তার পার্টনার। আমরা এই যে ব্যবসা করি, দোকানদার, সারাদিন দোকানদার মাছি তাড়াচ্ছে, একটাও খদ্দের নেই। খদ্দের মানে তার সপ্তম ভাব, উল্টো দিকে। আমি কিনছি, সে বেচছে, আমি বেচছি, সে কিনছে, পরস্পর সমান সমান করা হলো, ব্যালেন্স করা হলো, এটা হচ্ছে পার্টনারশিপ। সপ্তম ভাব হচ্ছে জায়াস্থান। ব্যাপক অর্থে স্ত্রী বলা হয়, কিন্তু সপ্তম ভাব হচ্ছে পার্টনার। এবং দেখুন, পার্টনার মানে স্ত্রী, মানে আমরা তো আজকের তারিখে আমাদের দেশে তো না স্ত্রী কথাটা পরিচালিত হয়েছে, অন্য দেশে অনেক তো ধর্মে, অনেক দেশে স্ত্রী এরকম কোনো ব্যাপারে নেই। অনেকে জায়গায় আছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কোথাও বলে এগ্রিমেন্ট। আবার ওদের তো ওখানে পাশ্চাত্য দেশে লিভ টুগেদার, সারা জীবন বিয়ে নাই, সংসার নাই, কিছুই নেই, লিভ টুগেদার, সারা জীবন একসঙ্গে কাটিয়ে দিল। যতক্ষণ ফ্রিকোয়েন্সি ম্যাচ করলো ততক্ষণ কাটালো, না হলে টাকা পয়সা দিয়ে বললো তুমি ওদিকে যাও, এদিকে চলে যাচ্ছি। এরপরে আমি যাবো অষ্টম ভাবে। অষ্টম ভাবের কোড ওয়ার্ড হলো নিধন। নিধন, নিধন মানে কি মরণ? ডেফিনেটলি নয়, বিষয়টা বুঝতে হবে। জীবন মানে কিন্তু শরীরটা নয়, জীবন মানে শরীর, আত্মা এবং মন, এই তিনটের সম্মিলনই চলনাকেই বলা হয় জীবন।
মৃত্যু যেটাকে আমরা বলি, মৃত্যু মানে হচ্ছে শরীরের মরণ। আমরা আমরা সনাতনীরা আমরা বিশ্বাস করি যে আত্মা অবিনশ্বর, আত্মা কখনো নশ্বর হতে পারে না। শরীর নশ্বর, আত্মা অবিনশ্বর, আত্মার কখনো ক্ষয় হয় না, নাশ হয়। একটা আত্মা একটা শরীর ধারণ করে, এই শরীরটা শেষ হলে আবার একটা নতুন শরীর ধারণ করে, এইভাবে আত্মার জার্নি চলতে থাকে। তাহলে মৃত্যু আমি কিভাবে বলবো? হ্যাঁ, এই শরীরটা শেষ হয় অষ্টম ভাবে, এই শরীরটা শেষ হয় মৃত্যুতে। তাই মৃত্যু কখনো কারো এন্ড হতে পারে না। তাহলে অষ্টম ভাবে এসে এন্ড হয়ে যেত না। আবার এরপরে এখন 4টে ভাব বাকি আছে, নবম, দশম, একাদশ, দ্বাদশ ভাব। আবার দ্বাদশ ভাবকে বলা হয় মোক্ষ। মোক্ষ মোক্ষ ব্যাপারটা হলো, যখন পরমাত্মা পরমেশ্বর আমরা বলি যে ক্রিয়েটার, সৃষ্টিকর্তা, তিনি যখন সৃষ্টি করেছিলেন, কেন সৃষ্টি করেছিলেন বলে পরমাত্মা পরমেশ্বর তার ইচ্ছা হয়েছিল বহুতে বিকশিত হওয়ার। তিনি তো পূর্ণ, কমপ্লিট, ওয়ান অ্যান্ড অনলি। তার ইচ্ছা হয়েছিল বহুতে বিকশিত হওয়ার, তাই তিনি বহু আত্মায় বিকশিত হয়েছিলেন, প্রস্ফুটিত হয়েছিলেন বিভিন্ন ভাবে। এবারে সেই আত্মাগুলো বিকশিত হয়ে গেছে, বেরিয়ে গেছে পরমাত্মা থেকে। এবার তারা জার্নি স্টার্ট করে দিয়েছে এবং তারা চলছে। অল আর ট্রাভেলার। বিশ্ব জগৎ সংসারের নিয়ম হচ্ছে অল আর ট্রাভেলার। কেউ কিন্তু স্থির নেই, আকাশের গ্রহ নক্ষত্র কেউ থেমে নেই, আমরাও কিন্তু থেমে নেই, বসে আছি, আমরা পৃথিবীতে বসে আছি, তো পৃথিবী নামক যানটাও তো ঘুরছে। তবে অল আর ট্রাভেলার, জীবন মৃত্যুর খেলা অনবরত চলছে। তা এই যে আত্মা একটা শরীর ধারণ করলো, শরীর শেষ হলো, আবার একটা শরীর ধারণ করলো, এইভাবে তার চলছে। আমরা বলি 84 লক্ষ জনি অতিক্রম করে মনুষ্য জীবন পেয়েছে, শাস্ত্রকারেরা বলে। তো যে কোনো কারণেই হোক, আমরা যদি বিজ্ঞানও দেখি যে প্রথমে অ্যামিবা, কোষী জীব থেকে আস্তে 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 ডেভেলপ হয়ে রেপটাইল, হ্যান ত্যান হয়ে অভিযোজন হলো, অভিব্যক্তি হলো, হয়ে আজকে আমরা এই মনুষ্য। এখন আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে, আরো কত কি হবে আমি জানি না, যা হবার হবে হবে। তো ব্যাপারটা হলো, এই যে এই যে জার্নি, এই জার্নিতে মৃত্যু কিন্তু একটা ঘটনা, যেটা কিন্তু একটা শরীরের এন্ড করে। আমি নিধন ভাবটা আপনাদেরকে বলতে চাই যে নিধন মানে কি। নিধন মানে হচ্ছে এই, আমি মৃত্যুর সঙ্গে একে কানেক্ট করব। আমাদের সবার হাত ভেঙেছে, পাও ভেঙেছে, মাথাও ফেটেছে, আমরা সবাই কিন্তু কোনো না কোনো সময় শারীরিক যন্ত্রণা ভোগ করেছি, বকা খেয়েছি, মার খেয়েছি, স্কুলে মানসিক যন্ত্রণাও ভোগ করেছি। এবং সেই যন্ত্রণা যে ভোগ করেছে, আমাদের প্রত্যেকের কিন্তু এক্সপিরিয়েন্স আছে যে এই যন্ত্রণাটা এরকম ধরনের, এরকম যন্ত্রণা। যদি কারো পায়ের পা ভেঙে যায়, আর আমার যদি কোনো সময় পা ভেঙে থাকে, আমি বলবো ওরে বাবা আমার পা ভেঙেছিল, দারুণ যন্ত্রণা, আমি জানি। কিন্তু বলুন, মৃত্যু হওয়ার পর কেউ কিন্তু তার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে না। কেউ জানে না তার টেস্ট অফ ডেথ, আমরাও জানি না। আর এই মৃত্যুর টেস্ট কেমন বা এই ডেথটা কেমন, এটা কেউ জানে না। সবাই ভয় পায় যে ওটা ভীষণ একটা যন্ত্রণাদায়ক। আবার শাস্ত্রে বলে নাকি মানে মানে মৃত্যু সম্পর্কে শাস্ত্রে অনেক অনেক কত 14,000 ভীমরুল কামড়ালে যে যন্ত্রণা হয়, মৃত্যুর ততটা যন্ত্রণা, এরকম অনেক রকম বিভিন্ন জায়গায় কথা আছে। বিষয়টা হলো যে ব্যাপারটা হচ্ছে, মানুষ সবাই জানে যে মৃত্যু মানে একটা ভীষণ যন্ত্রণাদায়ক বিষয়, এবং সেই যন্ত্রণাটা বিশ্ব সংসারে মানুষ যত যন্ত্রণা পায়, তার চাইতে সবচাইতে শ্রেষ্ঠ যন্ত্রণা। সেই যন্ত্রণাটা কেউ কাউকে শেয়ার করতে পারেনি, সেই যন্ত্রণাটা পেতে সবাই ভয় পায়, তাই মুহূর্তে সবাই ভয় পায়। সবারই কিন্তু ওই যন্ত্রণার প্রতি একটা আগ্রহ আছে যে একটা যন্ত্রণা পায়। তাই যখন কোনো ব্যক্তির জীবনে এমন কোনো ঘটনা ঘটে, যে ঘটনাটা তার কাছে খুব যন্ত্রণাদায়ক মনে হয়, এবং সে সেই যন্ত্রণাটাকে মৃত্যুর যন্ত্রণার সঙ্গে তুলনা করে, ইট ইজ দ্য টেস্ট লাইক ডেথ, তখন বলা হয় ওহ আমি মরে গেলাম গো। এটা হচ্ছে নিধন ভাব। আমাদের জীবনে যখন যে ঘটনা ঘটে, সেই ঘটনাটি যদি যন্ত্রণা আমরা পাই, শারীরিক মানসিক যে কোনো যন্ত্রণা, সেই যন্ত্রণাটা যদি সঙ্গে যখন আমরা যদি মৃত্যুর সঙ্গে তুলনা করি, তখন ওটা হচ্ছে নিধন ভাব। তাই এই ঘটনাগুলো আমাদের নিধন ভাবের সঙ্গে যুক্ত। দেখেন, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এই সমস্ত বিষয় আমরা মৃত্যুর সঙ্গে, এই অষ্টম ভাবের সঙ্গে যুক্ত করি। কিন্তু এখানে একটা কথা আমি বলি, এই মৃত্যু কেউ এক্সপেরিয়েন্স করেনি, মৃত্যুর টেস্ট কেউ জানে না, সবার জানার ইচ্ছা আছে, অর্থাৎ জানার আগ্রহ। যা কখনো কেউ দেখেনি, যা কখনো কেউ জানেনি, সেটা জানার প্রতি একটা আগ্রহ। তার মানে টেন্ডেন্সি অফ রিসার্চ।
মানে খুদে খাদে দেখার ইচ্ছা সবারই থাকে, এটা হলো অষ্টম ভাবের বিষয়। তাহলে অষ্টম ভাব হলো ডেথ লাইক টেস্ট, যে যে ঘটনাগুলো পীড়া, সোজা কথা পীড়া, পীড়া মানে কষ্ট, যন্ত্রণা, সেটা অষ্টম ভাবের বিষয়। অষ্টম ভাব রিসার্চের ভাব। দেখুন, এই যে লোকেরা মাইন্সের নিচে খোঁড়াখুড়ি করে, ভেতর থেকে সব তোলে, ওএনজিসি সারাদিন রাত এখানে তেল দেখছে ওখানে দেখছে, এগুলো সব অষ্টম ভাবের খেলা। যখন মৃত্যুর সঙ্গে কথাটা জুড়ে গেছে, তাহলে মৃত্যুর সঙ্গে যখন জুড়ে, ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স কেন করে লোক ইন্স্যুরেন্স? মরার ভয়ে, মরে যদি যাই তখন কি হবে, ছেলেপুলেরা খাবে কি, ইন্স্যুরেন্স, অষ্টম ভাবের বিষয়। দেখুন, কারো যদি বাবা ধনীপতি কোটিপতি বাবা, ছেলে 18-19 বছর 20 বছরের বেকার, বাবার পয়সা ওড়ায়, ঘুরে বেড়ায়, বাবা হঠাৎ করে মরে গেল, ছেলে বাবার পূর্ণ সাম্রাজ্যের পূর্ণ মালিক, কিছুই করতে হলো না, এট এ টাইম এত ধন প্রাপ্ত হয়ে গেল, আনআর্নড হিউজ মানি, অষ্টম ভাব। আমরা আরেকটা জায়গায় বিনা পরিশ্রম করে প্রচুর টাকা পাই, কোথায় বলুন তো? যখন কেউ বিয়ে করে, আমাদের দেশে সর্বত্রই, আমাদের দেশে কেন দোষ দেবো, সর্বত্রই বিয়ের সময় কি হয়, একটা ছেলে যখন বিয়ে করে, বিয়ের পর বউ বাপের বাড়ি থেকে প্রচুর গয়না সোনা ধন হেনা তেনা উমুক তুমুক নিয়ে আসে, আলটিমেটলি ঘুরিয়ে সেটা কিন্তু বরেরই হয়, মানে এটা ঘটনা। তাহলে আনআর্নড মানি, হিউজ মানি, অষ্টম ভাবের বিষয়, ওই জন্য ডাউরি বা পণ অষ্টম ভাবের বিষয়। এরপরে যাবো নবম ভাবে। নবম ভাবকে কি বলা হয়? নবম ভাবকে আমি বললাম, নবম হচ্ছে ধর্ম, ডিকোড করতে হবে। ধর্ম মানে কি, পুজো পাঠ না, ধর্ম মানে হচ্ছে যা আমাকে ধারণ করে রাখে। আমি আগে বললাম যে মানুষ পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছে, যে কোনো জীব যখন পৃথিবীতে জন্মগ্রহণ করছে, পৃথিবীতে জন্মগ্রহণ করতে গেলে তাকে কিন্তু পৃথিবীতে থাকতে গেলে, টিকতে গেলে, ডারউইনের একটা কথা আছে, সার্ভাইভাল টু দ্য ফিটেস্ট, তাকে ফিট হতে হবে, তবে সে সার্ভাইভ করতে পারবে। এবং সবাই জানে আমাকে সার্ভাইভ করার জন্য কিন্তু ফিট হতে হবে। আমরা ছোটবেলায় আমাদেরকে সাঁতার শেখানো হয়, আমরা সাঁতার শেখার চেষ্টা করি, কারণ যদি কখনো জলে পড়ি ডুবে মরবো না, আমি সাঁতার কেটে বেঁচে যাব। তাহলে ব্যাপারটা, আমাদের বাংলায় তো জলা জঙ্গলে বাংলা, চারিদিকে বড় বড় পুকুর তো বাদ, সেই জন্য বাঙালি ঘরের ছেলেরা জন্মালেই ছোটবেলাতেই তাকে সাঁতারটা শিখিয়ে দেওয়া হয়, কারণ জলে ডুবে মরে যাওয়ার ঘটনা আমাদের দেশে অনেক আছে। তাই বাবা মায়েরা কিন্তু ওই সাঁতারটা লার্নিং, লার্নিং কিসের, বাঁচার শিক্ষা, বেঁচে থাকার জন্য নয়। তো ব্যাপারটা হলো, সোজা কথা হলো যে জগৎ সংসারে টিকতে গেলে মানুষকে কিন্তু নলেজ বা জ্ঞান অর্জন করতে হবে। আমি আবার ফিরে যাই প্রোটোর দিকে। একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করলো, সে খাওয়া হাগা মোতা ঘুমানা ওঠা হাঁটা চলা কার থেকে শিখে গেল, মায়ের থেকে শিখে গেল, জেনারেল নলেজ তার ক্লিক কমপ্লিট। এরপর যখন সে বড় হলো, একটু বড় হলো, তখন কিন্তু আর মায়ের থেকে তার শেখার নেই, কারণ মায়ের থেকে যা শেখা শিখে গেছে। তখন তাকে বাঁচতে গেলে, জীবনে চলতে গেলে, তার লায়াবিলিটি গুলো পরিপালন করতে গেলে তাকে বাবার সঙ্গে যেতে হবে মাঠে। আমি ধরে নিচ্ছি বাবা চাষি, তাহলে বাবার সঙ্গে মাঠে, একটা এক্সাম্পল, একটা বাবার সঙ্গে মাঠে যাবে চাষ করতে, তাহলে শিখবে কার থেকে, বাবার কাছ থেকে চাষ করাটা। বা বাবা যা করে, বাগান করে, চাষ করে, গরু চাষ করে, পশুপালন করে, তাঁত বনে, মাছ ধরে, জেলিয়া জেলিয়া যদি হয় মাছ ধরে, যে কোনো প্রফেশনে থাকতে পারে বাবা, তো সে কিন্তু ওই বাবার সঙ্গেই শিখতে যাবে। এটা হচ্ছে তার জীবনীয় শিক্ষা, এটা উচ্চ শিক্ষা, জীবন বাঁচার জন্য, জীবন ধারণ করার জন্য। আর জীবনে বেঁচে থাকাটাই তো ধর্ম, বাঁচতে গেলে বেঁচে থাকাটা তো ধর্ম, এই ধর্ম পালন করতে হবে কি জন্য, তাই নলেজ, জ্ঞান করতে, জ্ঞান অর্জন করতে হবে। তাহলে কার থেকে শিখছে, বাবার থেকে। তাহলে নবম ভাব বাবার ভাব, কি শিখছে, উচ্চ শিক্ষা, হায়ার লার্নিং। নবম ভাব উচ্চ শিক্ষা, নবম ভাব ধর্ম, বাঁচার শিক্ষা শিখছে, ধর্ম। পরবর্তীকালে মানুষ পুজো পাঠ অনুষ্ঠান সবটাই জীবনে বাঁচার জন্য, এগুলো একটা আমাদের শান্তিতে সুস্থভাবে ভালোভাবে থাকতে গেলে মন্দিরে গিয়ে দেবতা, এইসব গুরু গুরু। আচ্ছা, আর একটা বিষয়, মানুষকে যখনই কোনো কিছু শিখতে হয়, পিতার থেকে তো শিখবেই, আরো বহু কিছু শিখতে গেলে তাকে একজনের কাছে যেতে হবে, যিনি সেই বিষয়ের জ্ঞাতা, তিনি হলেন গুরু। তাই নবম ভাব ইজ দ্য হাউস অফ গুরু। তাহলে গুরু হলো, ধর্ম হলো, পিতা হলো। বাবার কাছ থেকে কি শিখবে, তাদের পূর্বপুরুষরা যা করতো, এটা আমাদের দেশের নিয়ম, এখন বদলে গেছে, 20, 25, 50, 100 বছর বদলে গেছে, 100 বছর পর্যন্ত বদলেছে, এর আগে ছিল না ঘটনাটা। যিনি চাষি, তার ছেলে চাষি করতো, তাহলে তাদের পূর্বপুরুষের বহু পুরুষ
যদি কেউ ক্ষত্রিয় থাকতো, তার বাবা যোদ্ধা, তার বাবা যোদ্ধা, তার বাবা যোদ্ধা, ছেলেও যোদ্ধা। ছোটবেলায় বাবা 8 বছর 9 বছর বয়স থেকে 7 বছর বয়স থেকে ছেলে তরোয়াল নিয়ে বাবা থেকে শিখে গেল যুদ্ধ করা, কিভাবে তরোয়াল চলবে। তাহলে পূর্বপুরুষরা যা করতো, তাহলে নবম ভাব অ্যানসেস্টার, পূর্বপুরুষ। দেখেন তাহলে বাবা অতীতে করেছে, ছেলে বর্তমানে করছে, বাবার থেকে সে, তাহলে সেটা নবম ভাব ইজ দ্য হাউস অফ অতীত। নবম ভাব আমাদের ডিএনএ, নবম ভাব আমাদের জেনেটিক্স, নবম ভাব আমাদের হেরিডিটি। ওই যে পিতা, পূর্ব পিতা সব যুক্ত হয়ে গেল ধর্ম নবম ভাবের বিষয়। উচ্চ শিক্ষা, হায়ার লার্নিং, উচ্চ শিক্ষা নবম ভাব। দেখুন উচ্চ শিক্ষা গ্রহণ করতে গেলে তাহলে কিন্তু ওই ঘর থেকে মাঠে গেলে হবে না। কিন্তু মায়ের কাছ থেকে শিখেছিল ঘর থেকে ঘরের আশপাশে টুকু যাওয়া। যখন বাবার হাত ধরে, বাবা ব্যবসায়ী, চাঁদ সদাগর, ছেলে যেতে গেলে অনেক দূরে যেতে হবে, তবে ব্যবসাটা শিখতে পাবে, তাহলে দূর ভ্রমণ। তাহলে নবম ভাব হলো দূর ভ্রমণ, লং ডিস্টেন্স জার্নি। এর আগে আমি একটা কথা তৃতীয় ভাবে বলে গেছি, ছোট দুটো বাচ্চা, মা বললো বাবা মাঠে কাজ করছে, খাবারটা দিয়ে আয়। তারা ওইটুকু গেল তো শর্ট ডিস্টেন্স, ছোট্ট রাস্তায়। তাহলে থার্ড হাউস শর্ট ডিস্টেন্স জার্নি, দ্বিতীয় ভাব হলো শর্ট ডিস্টেন্স জার্নি, আর নাইন্থ হাউস হলো লং ডিস্টেন্স জার্নি। এরপরে আমি যাবো দশম ভাব। দশম ভাবকে বলা হয় কর্মভাব। আপনারা সবাই জানেন ভগবান শ্রীকৃষ্ণ ওই এতে একটা কথা বলেছে মহাভারতে, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে, কর্মাণে বাধিকারাস্তে মা ফলি সুখদাচরণ। এটা নিয়ে অনেক বিষয় অনেকে অনেক ব্যাখ্যা করেছে। ব্যাপারটা হচ্ছে তুমি কর্ম করে যাও, ফলটা তোমাকে ভাবতে হবে না, তুমি যেমনি ফল করবে আমি তোমাকে ফলটা দিয়ে দেবো। এটা স্ট্রেট কথা। তুমি ভালো কর্ম করলে ভালো ফল পাবে, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে। মানে ফলের আশা তোমায় করতে হবে না, তুমি কর্মটা ঠিকঠাক করো, তুমি যেমনি কর্ম করবে তেমন ফল পাবে। তুমি ভুল কর্ম করলে তোমার জন্য কুফল বাঁধা একদম বিধি, তিনি কিছু করতে পারবে না। মানে কর্মাণি বাধিকা রাস্তে মা ফলে সুখদাচরণ। তুমি কর্ম করে যাও, ফলটা আমি বুঝবো, আমি দেবো তোমাকে ফল। ওই জন্য বলে কর্ম করো, ফলের অধিকার তোমার নয়, তোমার কর্মের অধিকার, ফলের অধিকার নেই। নিশ্চিতভাবে আমার কর্মের অধিকার। কি অধিকার? আমি ভালো কর্ম করবো না খারাপ কর্ম করবো, এটা আমার অধিকার। কিন্তু ঈশ্বর আমাকে ফ্রি উইল দিয়ে গেছে। আমি বললাম ফ্রি উইলের বিষয়, ফ্রি উইল। তো যাই হোক, এই কর্মটা হচ্ছে প্রত্যেকটা মানুষ যখন একটা সোল বা আত্মা যখন একটা শরীর ধারণ করে, সেই আত্মার একটা পারপাস থাকে। তার পারপাস, ওই শরীর ধারণ করার পারপাস থাকে কি না, তাকে একটা স্পেসিফিক কর্ম তাকে পরিপালন করতে হবে এই জীবনে। ওই কর্মটা হচ্ছে দশম ভাব। মানুষ জন্মগ্রহণ করে এই জীবনে যা যা কিছু কর্ম করে সবটাই তার কর্মভাব। তবে আমরা বলি আজকের তারিখে যে কর্ম কেন করতে হয়, ভাই বাঁচতে গেলে কর্ম করতে হয়, খেতে গেলে আমি খেতে পাবো কি? মানুষের মেন নিড কি? আহার, পরিধান, বাসস্থান। এই আহার পরিধান বাসস্থানগুলো অর্জন করতে গেলে অর্থ লাগে, অর্থ অর্জন করতে গেলে কর্ম করা লাগে। তাই দশম ভাবটাকে আমরা বলি শুধু টাকা রোজগারের কর্ম না, যা কিছু আমরা করি সব দশম ভাবে। হ্যাঁ, আজকের তারিখে মানুষকে বাঁচতে গেলে টাকা রোজগারের কর্মটাই মেন ধরে নিতে হয়। আমরা অনেকেই আছি সকালবেলা চাকরি যাই, রাত্রির বেলা এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, আবার সকালবেলা উঠে চাকরি করে যাই। এটাই আমাদের জীবন, এটাই আমাদের কর্ম। তবে তো আমি খেতে পাবো, তবে তোমার চলবে সংসার পরিবার। তা এই যে কর্ম, দশম ভাবটা হচ্ছে হাউস অফ কর্ম। একটা মানুষ যদি ঠিকঠাক কর্ম করে, সবাই বলে বাহ খুব ভালো, নাম হবে, যশ হবে, প্রতিষ্ঠা হবে। একটা মানুষ যদি ভুলভাল কর্ম করে, অকর্ম করে, লোকেরা বলবে খুব খারাপ, অপযশ হবে। তাহলে দশম ভাব হলো নাম যশ প্রতিষ্ঠার জায়গা। যে ভালো কর্ম করবে সবাই চিনে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যা বলে গেছেন সেই মতো আমরা যদি আজকের তারিখে দেখি, বিদ্যাসাগর কষ্ট করে একটা সুকর্ম সৎকর্ম করে গেছিলেন, দারুণ কর্ম করে গেছিলেন। সবাই বিদ্যাসাগরকে কিন্তু মনে রেখেছে বিদ্যাসাগর বিদ্যাসাগর বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সৎকর্ম করেছিলেন, তাই তার নাম যশ হয়েছিল। তিনি প্রতিষ্ঠা হয়ে গেছেন প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের হৃদয়ে। এরপরে আমি যাবো একাদশ ভাব। একাদশ ভাব হচ্ছে আয় ভাব। আয় মানে কি? আয় মানে আমার প্রাপ্তি। সহজ কথা, আমি যে কর্ম করলাম সেই কর্মের ফলে আমার যে প্রাপ্তি হবে সেটাই হচ্ছে আমার আয়। আর আমরা কেন কর্ম করতে চাই? আমি আবার একটা কথা বলছি, ওই পুরনো, আমি ভগবান শ্রীকৃষ্ণের বাণীতেই বলছি, বলে কর্মাণে বাধিকার আসতে মা ফলে সুখদের জন্য। এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলি, মানুষ কর্ম কেন করে? মানুষ কিন্তু কর্ম করে কিছু প্রাপ্তির আশাতেই করে। হয়তো তার অজ্ঞাত সারে সে ভুল কর্ম করে ভুল প্রাপ্তি চায়, সেটা তার অজ্ঞানতা।
অজ্ঞানতাই দুঃখের কারণ, সেটা তার অজ্ঞানতা। কিন্তু কেউ কর্ম করে কিছু একটা প্রাপ্তির জন্য, কিছু একটা পাওয়ার জন্য। ডেলি লেবার যিনি কাজ করতে এসেছেন, ধরুন রং মিস্ত্রি আছে যে বাড়িতে, সকালবেলা তিনি এসে সারাদিন রং করলেন, করার পর রাত্রে যাওয়ার সময় বলবো আমার দাও পেমেন্টটা দাও, মানে সারাদিন কর্ম করলো, তার আয় চাই, রেগুলার ইনকাম। আবার আয় মানে এমন জিনিস, কর্ম এমন একটা জিনিস হাতে হাতে ফল হয়, যে যেমন কর্ম করে তার হাতে হাতে ফল হয়। তো এই যে কর্মটা, এই কর্ম এবং এই যে একাদশ ভাব হচ্ছে আয়। একাদশ ভাব দেখেন, মানুষ কেন কর্ম করে, তার একটা তো প্রাপ্তির জন্যই কর্ম করে। তো যখন সে পায় সেটা তার ইচ্ছা পূর্তি, কিছু পেলে তবে ইচ্ছা পূরণই হলো। তো কারো ইচ্ছা অনুসারে কাজ করে, তাই ইচ্ছা পূরণ হয়। আমি বললাম যে ফ্রি উইল, ইচ্ছা। তো একাদশ ভাব হলো মানুষের সাকসেস, একাদশ ভাব হলো মানুষের সফলতা, মানুষের ইচ্ছা পূর্তি, মানুষের ডিজায়ার ফুলফিলমেন্ট, উইশ ফুলফিলমেন্ট। আয় ভাব রেগুলার ইনকাম। যারা চাকরি করে সারা মাস খাটছে, রবিবারেও যাচ্ছে, শনিবারেও যাচ্ছে, ছুটছে, মাসের শেষে 1 তারিখে মাইনেটা পাবে, রেগুলার ইনকাম, একাদশ ভাব। ওটাই তো উদ্দেশ্য, যাতে সংসারটা চলবে। এরপর আমি বলবো দ্বাদশ ভাব। 12 নম্বর ভাবকে বলে ব্যয় ভাব। ব্যয় মানে হচ্ছে এক্সপেন্স, খরচা করা। কিন্তু ব্যয় মানে টাকা এক্সপেন্স শুধু ধরলে হবে না। আমরা ব্যয় মানে ভাবি টাকা এক্সপেন্স, কারণ আজকের তারিখে দেখেন বিনিময়ের মাধ্যমটা টাকা, সবকিছু তো টাকা নিয়ে ধরা হয়, তাই টাকা খরচাটাকে আমরা খরচা বলি। কিন্তু দ্বাদশ ভাব মানে আমি 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 নিজেই খরচা করি। আমরা বলি না সারাদিন পরিশ্রম করার পর আই অ্যাম এক্সস্টেড, মানে আমি পুরো ক্ষয়, আজকে আর বলার ইচ্ছা নেই, আমার সব ক্ষয় হয়ে গেছে। মানে কি, সারা জীবন পরিশ্রম করে দান ধ্যান করে একটা সময় এসে বলে আমার আর কিছুই নেই, আমি শেষ, নিঃশেষ, আমি সব ব্যয় করে দিয়েছি, সব সব দিয়ে দিয়েছি, শরীর মন যা ছিল সব দিয়ে দিয়েছি। এটা হলো ব্যয়। দেখুন, একটা আমরা এই যে শরীরটা, শরীর, হেলথ, এটাই তো সব কিছু, আর বাকি তো সব তার শরীরের মূল। প্রথম ভাবটা বলে লগ্ন ভাব, তা ধনু ভাবকে বলে লগ্ন ভাব। তা প্রথম ভাবেরই তো বাকি তো সব, মানে আমি, তাই আমারই টাকা, আমারই বউ, আমারই ভাই, আমারই সবকিছু আমার হচ্ছে, আমারই কর্ম, আমারই ধর্ম, আমারই বাবা। ব্যাপারটা হলো এই যখন সব আমার হচ্ছে, এই আমার করাতে মানুষের একটা সময় হয় সব কিছু ছেড়ে থাকতে ইচ্ছে করে। মানুষের একটা সময় হয় এই যত কিছু তার আমার আছে, যত কিছু, সেগুলোকে ছেড়ে থাকতেও হয়। মানুষ কখন সব কিছুর বাইরে যেতে পারে জানেন? একটা মানুষ রেগুলার যখন সে ঘুমিয়ে পড়ে, তখন তার এই অস্তিত্বটা তার কাছে স্বীকৃত না। সে তো নিজেই আর নাই, সে তো নিজে ঘুমের দেশে চলে গেছে, নিজের অস্তিত্বটা তার কাছে আর স্বীকৃতি নেই। তখন সে পুরো ব্যয়িত হয়ে গেছে, আইসোলেট হয়ে গেছে। তাই নিদ্রা, স্লিপিং, দ্বাদশ ভাব। আমরা যখন আইসোলেট হয়ে যাই, তখন আমরা অনেক পুরো জগৎ সংসার থেকে বিচ্ছিন্ন, আমার কোনো কিছুর প্রতি কোনো আগ্রহ নাই, আমি ধ্যান মগ্ন হয়ে আছি, আমি আইসোলেট হয়ে আছি, তখনও কিন্তু সেটা কিন্তু দ্বাদশ ভাব। আচ্ছা, এটা তো না হয় ইনটিউটিভলি হলো, এটা না হয় বিষয় অনুসারে হলো। আমাকে যদি জোর করে জেলে পুরে দেওয়া হয়, আমি আমার পরিবার পরিজন, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, যা কিছু কর্ম ধর্ম যা আছে সব রয়ে গেল এখানে, কিচ্ছু করার জায়গা নেই, আমি তখন জেলে, আইসোলেট হয়ে, দ্বাদশ ভাব। আমার রোগ হয়েছে, ডেইলি সমস্ত কিছু সব চোটপাট, হাসপাতালের বেডে আর, দ্বাদশ ভাব। এই হলো 12টা ভাবের এক্সপ্লেনেশন। আমি একটা পিডিএফ পাঠিয়ে দেব, আপনারা পিডিএফটা পড়বেন। যারা নতুন, ভিডিওটা বারে বারে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আমি টোটালটা কভার করার চেষ্টা করলাম, এবং 12টা ভাবের বিষয়ে আপনারা যতটা চাইবেন পারবেন আস্তে আস্তে নিজেদেরকে এনরিচ করবেন। এরপর 12টা ভাবের পর আমি আগামী দিন 12টা রাশি বলবো, গ্রহ বলবো, তারপরে হরোস্কোপ সিস্টেমে যাব, তারপরে স্টেপ বাই স্টেপ যেমনভাবে চলছি পরপর আমরা এগিয়ে যাবো বেসিক ক্লাসে। আজকে আমি এই পর্যন্ত বললাম, আপনাদের কোনো প্রশ্ন থাকে বলুন। বলুন। হ্যাঁ বলুন না, শুনছি, বলুন, আমি শুনতে পাচ্ছি। হুম,
বইয়ে আপনি পড়তে পারেন, এই বিষয়গুলো বইয়ে যে কোনো বইয়ে পড়তে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে, এই বই যে বইয়ে বইয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যত পড়বেন তত ভালো। সে যারই হোক, হাজার হাজার রাইটার আছে, আপনি যারই হোক বই পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এই বিষয়গুলো পড়তে পারেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে আজকের বিষয় সম্পর্কে? বলুন। পয়েন্টই পাঠাবো, পয়েন্টই পাঠাবো 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 পাঠাবো, পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে, তাহলে এখানেই শেষ করি আজকে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।